কাঠমান্ডু এসে পৌঁছেছিলাম অনেক কষ্ট করে। কাঠমান্ডুর আসার যাত্রাপথটা অতটা সহজ ছিল না। তা যাই হোক, কাঠমান্ডুতে এসে অনেক প্রত্যাশিত ঘটনা, তার সঙ্গে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেগুলো কিছু বলা হয়নি, কিছু বাকি আছে। যেগুলো বাকি আছে না হয় সেগুলো বাড়ি গিয়েই বলবো। সেই সোফাটায় বসে বসে তোমরা চাইছো সেই সোফাটায় বসে বসে কবে শ্রাবণীদি তুমি গল্প করবে। তা যাই হোক, সেগুলো না হয় গিয়ে বাড়ি গিয়েই বলবো। তার আগে বলছি, যদি কেউ নেপাল আসার মনস্থির করো, তাহলে খুব শারীরিক সক্ষমতা থাকলেই তবেই আসবে। না হলে কিন্তু নেপাল কিন্তু দুর্গম নয়, কিন্তু কষ্টদায়ক তো বটেই। তবে এই যে আনন্দগুলো, এই যে ছেলেগুলোকে দেখালাম, বেশ কদিন খুনসুটি করেছি ওদের সঙ্গে। তারপরে তোমার পশুপতিনাথ দর্শন, সেইখানে অনেক স্মৃতি, অনেক ঘটনা মাথার মধ্যে জমা করে নিয়ে তারপরে আগের ভিডিওতে দেখিয়েছি যে যাচ্ছি মনস্কামনা মন্দির। তা আজকের দিনটাই হচ্ছে শেষ জার্নি, তাই প্রিভিয়াস কতগুলো ক্লিপস আমি তুলে ধরলাম, যেগুলো আমি যদি ভবিষ্যতে দেখি তাহলেও আমার মনে পড়বে। আর তোমাদের যারা নতুন যোগ হয়েছো তাদের দেখার সুবিধার জন্য কিছুটা দিয়ে দিলাম। তোমরা হয়তো বলবে এগুলো তো দেখেছি, হ্যাঁ দেখিয়েছি আমি এগুলো, তবে বেশ কিছু ভিডিও ক্লিপস আমি তুলে ধরলাম। আর হ্যাঁ, এখানে এসে ভুট্টা নিয়ে যেতে আর ভুট্টা খেতে একদম ভুলো না। এখানকার ভুট্টার স্বাদ অতুলনীয় বন্ধু, অতুলনীয়। আমরা ওখানে যে ভুট্টা খাই তার থেকে অনেক অনেক স্বাদে বেশি এখানকার ভুট্টা। দিগন্ত বিস্তৃত ভুট্টা গাছ এখানে আছে সমস্ত জায়গা জুড়ে। পোখরায় পেয়েছি, কাঠমান্ডুতে পেয়েছি, চিতওয়ানে পেয়েছি, সমস্ত জায়গায় কিন্তু এই ভুট্টা গাছ পেয়েছি। ভুট্টা কিছু নিয়ে যাবে আর ভুট্টা কিছু খেয়ে যাবে অবশ্যই। মোমো খাও আর না খাও, তবে এখানকার ভুট্টা আর আপেল খেতে মিস করবে না। আমি তোমাদের বারবার বলছি, ভুট্টা আর আপেলটি অবশ্যই খেও এবং সঙ্গে করে নিয়েও যেও। এখানে 300 টাকা কিলো আপেল, আর ওখানে পেয়েছি 170 টাকা কিলো আপেল, এবং বড় বড় সবুজ সবুজ আপেল। দেখে মনে হবে আপেলগুলো বোধহয় কাঁচা, কিন্তু না, ভীষণ সুন্দর। চলো গতকালের ভিডিওতে চলে আসছি। তার আগে দেখিয়ে নিই, এই যে স্বয়ম্ভুনাথ মন্দির থেকে পুরো কাঠমান্ডু শহরটাকে দেখতে পাওয়া যায়। যে ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি, তাই তোমাদেরকে তুলে ধরছি। পুরো কাঠমান্ডু শহরটা দেখেছো? একটা কাঠমান্ডু কত বড় শহর, আমি তো অবাক হয়ে যাচ্ছি। পুরো শহরটা এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যায়। সবাই কিন্তু তুলছে, আর আমিও তুলেছিলাম, কিন্তু ওই যে প্রভুর ফোনে নিয়েছি, আমার ফোনে নিয়েছি, নিয়ে ভিডিওগুলো এদিক সেদিক ওদিক হয়ে গেছিলো। খুব সুন্দর জায়গা, একটাও মিস করবে না যদি যাও। এই ভিডিওগুলো দেখার এই ভিডিও নয়, এই জায়গাগুলো দেখার চেষ্টা করবে। ভীষণ সুন্দর জায়গা বন্ধুরা। চলো এবার যাচ্ছি গতকালের ভিডিওতে। গতকালের ভিডিওতে দেখলে অনেক দূর রাস্তা পার হয়ে টিফিন আর আর ভাতের ব্যবস্থা রাস্তাতেই ছিল। আসার সময় ডাল, পোস্ত আর ডিমের ঝাল, এই রাস্তায় রাস্তার মধ্যে যেটুকু করা যায় আর কি। একটা হোটেল ঠিক নয়, একটা আস্তানা দেখে ওরা রান্নাবান্না করে রেখেছিল, আমরা পুজো টুজো দিয়ে এসে খেয়েছিলাম। কিন্তু এটা হচ্ছে যাত্রাপথ, তা যাত্রাপথটাও কিন্তু বেশ অনেকটা যাত্রাপথ। তবে হ্যাঁ, খুব সুন্দর, এখানকার নেচার খুব সুন্দর। যেতে যেতে দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে, আর সঙ্গে যদি খুব সুন্দর বন্ধু থাকে তাহলে তার কোনো কথাই নেই। আর এই দেখো, তারপরে তো গতকাল ভিডিওতে দেখিয়েছি কীভাবে এখানে এসে পৌঁছে এইভাবে রোপওয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তবে হ্যাঁ, গতকাল ভিডিওতে একটা দুটো কমেন্ট আমার মনকে খুব দুঃখ দিয়েছে। কেন বলো তো? এই যে রোপওয়ে, হরিদ্বারে গিয়ে রোপওয়ে চেপেছিলাম বন্ধুরা, কিন্তু খুব সাময়িকক্ষণের জন্য। কিন্তু এইখানকার রোপওয়েটা অনেকক্ষণ ধরে যেতে হয়, এবং কি বলবো, একদম ওই দেখো উঁচুতে রোপওয়েটা যাবে, এবং খুব ধীর গতিতে রোপওয়েটা যাচ্ছে। তার ফলে ওই যে উঁচু থেকে নিচেতে দেখার একটা উত্তেজনা, হয়তো
সবাই তো উত্তেজনা নিজের মধ্যে রেখে দিতে পারে না, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। কালকে আমি প্রকাশ করেছিলাম, তার জন্য আমাকে একজন দুজন বন্ধু অনেক মানে কি বলবো, অনেক বিশেষণ যোগ করেছে। বন্ধুরা, আনন্দ করো, উল্লাস করো, জীবনে এইটুকুই থাকবে গো, জীবনে আর কিছু থাকবে না। তুমি কিছু নিয়েও যাবে না সঙ্গে করে, কিছু রেখেও যাবে না। তোমার সঙ্গে শুধু তোমার ব্যবহারটুকুই যাবে, সেটা খারাপ হোক আর আনন্দ করতে শেখো, অপরের আনন্দ দেখে নিজেও একটু উল্লাসিত হও। আমার তো ভালো লাগে, আমি কতজনকার ভিডিও দেখি, কত মানে কি বলবো, ভিডিও দেখে তো আমার তো কখনো মনে হয় না কাউকে এরকম। এই চিন্তাভাবনাগুলো মন থেকে বাদ দাও, ভালো থাকবে দেখবে। আর মনস্কামনা মন্দিরে গেলে, যাকগে বাদ দাও আমার কথা, এইবার যেটুকু বলছি, যেটা আমি গতকাল ভিডিওতে বলিনি, মনস্কামনা, এটা কিন্তু আমরা রোবয়ে যেতে যেতেই আমি তোমাদের কথাটা বলছি, যেটা আমার মনে হয়েছিল, মনস্কামনা মন্দিরে গেলে খুব সকাল সকাল যাবে। মনস্কামনা মন্দিরে যে কি মারাত্মক লেভেলের ভিড় হয়, ধারণারও বাইরে। একে তো দুর্গম রাস্তা পেরিয়ে পেরিয়ে যাওয়া অনেকটা কষ্টদায়ক, তার ওপর আবার মনস্কামনা মানে দেবীর মাহাত্ম্যও আছে কিন্তু খুব খুব। তাই ওই জায়গাটা মোটেই মিস করবে না, মোটেই মিস করবে না। কিন্তু একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু পুজো দিতে পারবে। না হলে লাইনে দাঁড়িয়ে অন্তত 3-4 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তবেই তুমি মনস্কামনা মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারবে। চলো এবার যাই মনস্কামনা মন্দিরের দিকে। মনস্কামনা মন্দিরে এলে কি মনস্কামনা জানাবে সেটা পরের ব্যাপার। হয়তো মনস্কামনা ভুলেই যাবে ওইখানে যেতে যেতে, যে আমি কি মনস্কামনা নিয়ে এসেছিলাম। মানে এতটাই লেন্দি প্রসেস বন্ধুরা, এতগুলো পুজো দিয়েছি, সব থেকে মনস্কামনা মন্দিরের প্রসেসটা খুবই লেন্দি। দেখেছো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, আর পুরো প্রসেসের মধ্যে যেতে হবে। এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িদের লাইন কোথায় পর্যন্ত চলে গেছে ধারণারও বাইরে। মঞ্জুরিদি আর সিকিম দাদা যেতে পারিনি, ওরা দাঁড়িয়ে পড়েছিল, ওরা বললো এত দূর লাইন দিয়ে আমরা পারবো না। তবে হ্যাঁ, এত দূর এসে আমি আর প্রভু হাল ছাড়িনি। আমি বললাম যে না, এত দূর যখন এসেছি তখন অন্তত একটু দেখি না কি হয়, মা কত দূর কী করে। তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছি যথারীতি, সেই লাইন 2 ঘন্টা পর মন্দিরের সামনে এসেছে, তারপরে এসে আমরা একটু পুজো দিতে পেরেছি। পাহাড়ের এত উঁচু, ঠান্ডা হাওয়া দিচ্ছে, অথচ মারাত্মক রকমের রোদ। ছাতা নিয়ে যাবে সঙ্গে করে, ছাতা আর জলের বোতল নিয়ে যাবে, সঙ্গে রেখে দেবে ছাতা আর জলের বোতল। আর ডালা ওখানেই কিনতে পাওয়া যায়, ওখান থেকেই নিয়ে নেবে ডালা। 100 টাকা করে স্টার্ট হয়, এবার তুমি যেমন যেমন নেবে। জুতো রাখার জন্য কোনো দোকানে পয়সা নেয় না, মানে বিশ্বাসের সঙ্গে জুতো তুমি যেখানে খুশি যে কোনো দোকানে রাখতে পারবে, এটা নাকি ওদের পূর্ণ হয়। মানে আমরা বললাম জুতো রাখবো, পয়সা নেবেন না, বলছে না পয়সা লাগবে না, আপনারা জুতো রাখতে পারেন। জুতো যেখানে খুশি রাখতে পারো নির্বিঘ্নে নিশ্চিন্তে। দেখো, জীবনে বিশ্বাসটা হচ্ছে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, বুঝলে? বিশ্বাসটা যদি না থাকে তাহলে জীবনে কোথাও গিয়ে তুমি কি বলবো, মনের মধ্যে যদি খুঁত রেখে যাও না, তাহলে কিছুই হবে না। হ্যাঁ, জুতো হারিয়ে যাওয়ার ব্যাপারটা অনেক জায়গায় হয়, কিন্তু এখানে অবাক হয়ে গেলাম, এখানে জুতো কোনো চুরি হয় না গো। আর জুতো রেখে দেয় নাকি এখানে পুণ্যের ব্যাপার, যে তোমার জুতোটা এখানে রেখে দিয়ে তুমি নিশ্চিন্তে পুজো দিতে যাও, আমরা তোমাদের জুতো দেখে দেখে শুনে রাখবো। অবাক হয়ে গেলাম, জানো, অবাক হয়ে গেলাম। তবে মন্দিরের ভিতরে তো কোনো জায়গাতেই তো ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে অদ্ভুত লাগলো গো, অদ্ভুত লাগলো। যদি মনস্কামনা মন্দিরে যাও অবশ্যই অবশ্যই জলের বোতল আর ছাতা নিয়ে যাবে। আর যদি এই রকম টাইমে যাও, এই জুন জুলাই মাসে, তাহলে শীতের জামা কাপড় নিয়ে যাওয়ার কোথাও দরকার নেই। আর যদি ডিসেম্বর বা নভেম্বরের দিকে যাও তখন শীতের জামা কাপড় লাগবে, না হলে এখন শীতের জামা কাপড় কিছুই লাগে না। আর এই পাহাড়ের মধ্যে দিয়ে আবার সেই রোপওয়ের প্রসেস দিয়েই আবার আমরা চলে এলাম, মানে যেখান থেকে উঠেছিলাম সেইখানেই চলে এলাম। সেইখান থেকে যাত্রা শুরু হলো আমাদের। আবার ঘন্টা 2 পর আমরা গেলাম
গিয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তবে ততক্ষণে ফোনের না ছিল প্রভুর ফোনে চার্জ, না ছিল আমার ফোনে চার্জ, ওই জন্য অল্প অল্প করে তুলেছি, বিশেষ কিছু আমরা তুলতে পারিনি। আর ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আসার পথ অত ক্লান্তি নিয়ে জমিয়ে দিয়েছিল গৌতমদার গান। ট্রাকের সঙ্গে এত সুন্দর সুন্দর গান করলো, নচিকাতা থেকে কিশোর, কিশোর থেকে শানু, ওনার বইয়ের নাম হচ্ছে পিয়ালি। পিয়ালি খুব ভালোবাসে কুমার শানুর গান। তা খুব মজা আনন্দ করে আমাদের আসার পথটা কাটলো। কিন্তু আসার পথটা যে কী খতরনাক, কী কষ্টদায়ক ছিল তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। এরম রাস্তা, বাজে রাস্তা, মানে আর জীবনে কোনো দিন দেখিনি। রাস্তায় তো বললাম কী কী খাওয়া দাওয়া করেছি। এখানে একটা চায়ের স্টলে চা খেলাম। 12 ঘন্টা টানা, সকাল 6:30টায় বেরিয়েছি, এখন বাজে 6:30। টানা 12 ঘন্টা মানে ট্রাভেল করে এসে আর শরীর দিচ্ছে না, কোমরে যন্ত্রণা হচ্ছে। আর আসার সময় কাঠমান্ডু ঢোকার প্রায় কিলোমিটার হবে গো খারাপ রাস্তাটা? 20-25 কিলোমিটার। এত জঘন্য রাস্তা, মনে হচ্ছে না শরীরের পার্টস খুলে যাবে, এত কষ্ট হচ্ছিল। না এসি এই কাঠমান্ডু নাই কাঠামুন্ডু এসে যে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে দেখো ফোনের ব্যাটারি চলে গেছে আর কথা কেটে গেছে, কথা ওঠেনি, শুধু ভিডিওটুকু উঠেছে। ফোনকেও তো খাবার দিতে হবে। আর দেখো আজকে রাত্রেবেলার মেনু হচ্ছে খাসির মাংসের ঝোল ভাত, যারা খাবে, আর যারা খাবে না তাদের মনে হয় পনির টনির কিছু একটা হবে। তা যাই হোক, খাসির মাংসের ঝোল ভাত খেয়ে শোবো ভেবেছিলাম, কিন্তু এরা আবার ফাংশান ঠিক করেছে, রাত্রিবেলায় ফাংশান হবে। হ্যাঁ, শ্রোতা হয়েই থাকবো, গান করতে পারবো না। হ্যাঁ, দেখা যাক কি হয়। এখন তো যাই ওখানে, আগে খেয়ে যাব না এসে খাবো। প্রায় রাত্রি তখন 10টা বাজে, খেয়ে যাব না এসে খাবো ভেবে পাচ্ছি না। চলো যাই। যদি সবাইকার গান বা নাচগুলো যদি দিতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। ওই দেখো আমি লাল লাইটি পরে বসে আছি। এটা হচ্ছে চিত্রা, খুব ভালো নাচে, খুব ভালো গান করে। আর ইনি হচ্ছেন মানে রিটায়ার্ড পুলিশ অফিসার। ওনার স্ত্রীও ভালো গান করে, উনিও ভালো গান করেন। ওই যে কপিরাইটের চক্করে সব কিছু দিতে পারছি না, কিন্তু খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। এনারা ছিলেন বাসের প্যাসেঞ্জার, মানে আমরা ছিলাম প্রাইভেট কারের প্যাসেঞ্জার, এনারা ছিলেন বাসের প্যাসেঞ্জার। তা প্রাইভেট কার 3টে ছিল আর বাস ছিল 2টো। এই যে নাচ করছে চিত্রা বলে মেয়েটির, ওর মেয়ে নাচ করছে। আর এই যে ভদ্রমহিলা নাচ করছেন, উনি নাচ করছেন, এই যে মানে গান করছেন এনার স্ত্রী, মানে মানে রিটায়ার্ড পুলিশ অফিসারের স্ত্রী। ভীষণ ভালো, মনের দিক থেকে খুব ভালো, আমার সঙ্গে অনেকক্ষণ গল্প হয়েছে।
এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা। এই দেখো 4 নম্বর ফ্লোরে আমরা ছিলাম। 4 নম্বর ফ্লোর, এটা হচ্ছে 4 নম্বর ফ্লোর। আমাদের সামনে এইরকম পাহাড় আঁকা ছিল। আর তোমাদেরকে বললাম না যে আসার সময় আমি আমার রুমটা ভিডিও করতে ভুলে গেছি। তা একদম গুছিয়ে গেছি, দেখো ব্যাগ বাইরে চলে এসেছে, গুছিয়ে গেছি, সমস্ত রেডি হয়ে পড়েছি। এইবার নেপাল ছাড়তে হবে। তার আগে সমস্ত যেমন ছিল ওদের গোছানো ঘর দুয়ার তেমন গুছিয়ে রেখে দিয়েছি। এইবার নেপাল ছাড়তে হবে। হ্যাঁ, তার আগে দেখিয়ে দিই। তবে হ্যাঁ, যে বিছানার চাদরটি পেতেছিলাম এখন আফসোস হচ্ছে, সেটা যদি পাতা অবস্থায় তুলতাম তাহলে হয়তো ভালো হতো। যাই হোক, বিশ্বাস, যার যেখানে বিশ্বাস সেখানেই থাকুক। আমি আমার জায়গাটুকুতে ঠিক থাকতে পারলেই ঈশ্বরের কাছে ঠিক থাকতে পারবো, এটাই সব থেকে বড় কথা। কারোর কোনো দিন ক্ষতি করিনি, কারোর কোনো দিন ক্ষতি করার মতন মানসিকতা যেন না জন্মায়, সেটুকু থাকলেই যথেষ্ট থাকবে। তবে রুমটি ছাড়ার আগে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে যে নেপাল এবার ছাড়তে হবে। এই দেখো, এই ছিল একটা মোটামুটি রুম। এই রুমটা সব থেকে ছোটো রুম ছিল। চিতুয়ানের রুমটা সব থেকে স্পেশিয়াস ছিল, তারপরে পেয়েছিলাম পোখরার রুমটা আরেকটু মানে চিতুয়ানের থেকে আরেকটু ছোটো। আর এই রুমটা, এখানে দেখো দাম তো অনেক বেশি জায়গার। এখানে কি বলবো, এখানে তো পুরো শহর দাম অনেক বেশি। তাই জায়গার যত দাম হবে তত তোমার স্পেস ছোট হয়ে যাবে। তবে হ্যাঁ, খুব মনটাকে বড় করে সব কিছু মানিয়ে গুছিয়ে, দেখো বারান্দাটাতেও পুরো এসিতে ভর্তি, বারান্দাটা তো বেরোতে পারিনি, একটু ছোটোই ছিল রুমটা, তবে মজা করেছি।